ঠাম করে পালকের ভেতরে অন্ধকার ঘরে পড়ে গেল। কি মনে দিয়ে কিছুক্ষণ পরে উঠে বলছে, সালাম আলাইকুম। কি হয়েছে? জেনের ভর। কি বললেন? আমাকে নিয়ে চলুন। হালাকে দুবারই ফাটা বাঁশে করে দিলেই না বলবে বাড়ি না, সব নাটক। কি বললেন? বেরিয়ে যাবে। আমি আমার পড়ার জীবনে তখন আমি মাদ্রাসার তালবিলিম আর স্কুলে যেতাম, তো আমি চুপচাপ যেতাম আর চুপচাপ আসতাম। কি বুঝলেন? তো আমি এই রাস্তায় যাচ্ছি, একটা আমাদের গ্রামের মেয়ে, তাকে জেন ধরার মতো হয়েছে, রাস্তায় পড়ে আছে। সে আলমাল বকছে, সব মেয়েরা বলছে হলো কি হলো লো, বিরাট বড় জেন লো। মেয়েরা সব ঘেরে ধরে দাঁড়িয়ে আছে আর তাদেরকে বলছে মারব, এই করব। আমি যখন পেরিয়ে যাচ্ছি, একটা মেয়ে বলছে বাবা তুমি একটু দোয়া দরুদ জানো, ইয়াসিন বাপ একটু দেখ, বাপ একটু ফুব মুভ দে। আমাদের দেশে কিছু এমন লোক তাবিজ দিচ্ছে জানেন, তাবিজ লিখতে জানে না, কোনো মাসায় পড়ে নাই, ধুলো ভরে দিচ্ছে, ধুলো মাদলিতে। কেউ আবার শিকড় ভরে দিচ্ছে, ডাব গাছের শিকড়। কি বলেন? কেটে কেটে রেখে দিয়েছে। বলছে মালগুলো কোথাকার গো? তোরা বুঝবি না, জেনে এনে দিয়েছে, জেনে জেনে কি ফের শালা ঘরের ভেতরে ডাব গাছের শিকড়, ওইগুলো রাতের বেলায় কেটে কুটি কুটি করে রেখে দিয়েছে, লোকরা বুঝতে পারবে না। কি বুঝলেন? আমাদের দেশে কি যে ধোকাবাজি, বীরভূমি আছে আমি জানি না, খুঁজে নিবেন। কি বুঝলেন? টায়ার লাচাচ্ছে, অন্ধকার ঘরে টায়ার লাচিয়ে তাবিজ দিচ্ছে। কি বুঝলেন? জেনের ভর হচ্ছে। কি বুঝলেন? ঠাম করে পালকের ভেতরে অন্ধকার ঘরে পড়ে গেল। কি বুঝলেন? দিয়ে কিছুক্ষণ পরে উঠে বলছে, সালাম আলাইকুম। কি হয়েছে? জেনের ভর। কি বুঝলেন? আমাকে নিয়ে চলুন। হালাকে দুবারই ফাটা বাঁশে করে দিলেই না বলবে বাড়ি না, সব নাটক। কি বুঝলেন? বেরিয়ে যাবে। আমি আমার পড়ার জীবনে তখন আমি মাদ্রাসার তালবিলিম আর স্কুলে যেতাম, তো আমি চুপচাপ যেতাম আর চুপচাপ আসতাম। কি বুঝলেন? তো আমি এই রাস্তায় যাচ্ছি, একটা আমাদের গ্রামের মেয়ে, তাকে জেন ধরার মতো হয়েছে, রাস্তায় পড়ে আছে। সে আলমাল বকছে, সব মেয়েরা বলছে হলো কি হলো লো, বিরাট বড় জেন লো। মেয়েরা সব ঘেরে ধরে দাঁড়িয়ে আছে আর তাদেরকে বলছে মারব, এই করব। আমি যখন পেরিয়ে যাচ্ছি, একটা মেয়ে বলছে বাবা তুমি একটু দোয়া দরুদ জানো, ইয়াসিন বাপ একটু দেখ, বাপ একটু ফুব মুভ দে। আমি তখন কেয়ার করিনি যে আমি এসব হাত ফাত দিতে যাবো না, আমি এসব কিছু করব না। কিন্তু আমি যখন পেরিয়ে, সে বলছে ও আমার কিছুই করতে পারবে না, ও আমার কাজে লাগবে না। আমি আচ্ছা, আমি ছোট তো হব না, আমি সে মাল তো লয়। আমরা একটা কঞ্চি নিয়ে আয়, প্রথমেই গালের দুটো চর মারলাম। সে দেখলে এই মাল খুব খাতারনাক, ফাটিয়ে দিবে, আমাকে কঞ্চি আনা করাচ্ছে। চুপচাপ উঠে দাঁড়িয়ে গেল। কি বুঝলেন? এরকম করে তাকাচ্ছে। আমি কোনো দোয়া পড়ি না, খালি কোনো দোয়া পড়ি না, খালি এরকম করে মুখ লড়িয়ে ফুম মেরে দিলাম, করে পড়ে গেল। কি বুঝলেন? তারপরে উঠে হুঁশ ফিরে গেল। আমি এলো, আমি কোনো দোয়া পড়ি নাই, জেনটা পালালো কি করে? আমি তো কিছুই পড়ি নাই, খালি ফুপ দিলুম। এরকম কত যে নাটক হয় তার ঠিক নাই। কি বুঝলেন? আমাদের বাজার তো ওই করে চলছে। তো ওই রকম যদি কোনো ভণ্ড এরকম মাল পায়, তো বলি ওরে বাবারে, একদম লন্ডনের জেন, তো ছাড়ানো খুব মুশকিল। কি বুঝলেন? দিয়ে বীজ পানি পড়া, তেল পড়া। আমি খালি অবাক হয়, কলকাতায় আপনি চলে যান, সিউড়িতে ল্যাবরেটরিতে রক্ত দিয়ে রোগ ধরা পড়ছে না, আমাদের দেশের বহু মৌলবি জামা মেপে রোগ বলে দিচ্ছে। বিরাট গোলমাল তো। আর এরকম জামা যদি মাপতে পারে, আমাদের মায়েরা বলে কি জানেলো, দারুণ জাননেওয়ালা। কি বুঝলেন? সকালবেলায় থালা ধুবে আর পাড়ার মেয়েদিকে বলবে, বললে অমুক মৌলবি জানিস জামা মেপে রোগ বলে দিচ্ছে। তোরা জালো কবরে খালি ফাটাবেলো। ধোকার প্রতারণা ছাড়া আর কিচ্ছু নাই। আপনি অবাক হবেন, আমার সামনে যদি কেউ এটা প্রমাণ করাতে পারে। আপনারা দেখেছেন টিভিতে একটা কত বড় ঝড় চলছে, তার নামটা কি জানো? একটা বাবা, কি বুঝলেন, কাগজে পড়ছি লিখছে, তোমারা বাপ কা নাম ইয়ে হ্যায়, তোমারা নাম ইয়ে হ্যায়। সুইতা বলে একটা মেয়ে তার ভণ্ডটা প্রমাণ করিয়েছে। মাইন পড়া যায়, একটা আমাদের দেশের একটা শিক্ষা একটা আছে, কি বলা হয়, সাইকোলজি। কেউ যদি সাইকোলজি নিয়ে পড়াশোনা করে, সেটা নিয়ে গবেষণা করে, তা মানুষের মাইন পড়ার ক্ষমতা রাখে। কি বলে? মাইন পড়ার ক্ষমতা রাখে। সেই মেয়েটা প্রমাণ করিয়েছে ও বাবা ভণ্ডগিরি করছে, ভণ্ডামি করছে। ওই বাবাটা লোককে ধোকা দিচ্ছে।
বাস্তব কথা আমি বলছি, ধোকা দিচ্ছে। কেস করো, প্রমাণ করাও। আর এমন লোক আছে যারা মাইন পড়ছে, মাইন। আমি চ্যালেঞ্জ দিলাম, যারা সাইকোলজি আছে, মাইন পড়ে, আমি যদি তাদের সামনে বসি, আমার মাইন তাদেরকে পড়তে দেবো না। এমনও লোক আছে। আমরা মৌলবীরা মাইন পড়তে দেবো না, আমার মাইনটাও পড়তে দেবো না, এমন অবস্থা। শুনেলেন, ইসলামে ধোকা নাই, প্রতারণা নাই, প্রবঞ্চনা নাই। আপনি আপনার শরীর খারাপ, 11 বার সূরা ফাতিহা পড়েন, নাহলে গ্রামের ইমাম সাহেবকে বলুন যে আমাকে দোয়া পড়ে ফুঁক দিয়ে দেন, পানিতে দোয়া পড়ে ফুঁক দিয়ে দিবে, আপনি পান করুন। আল্লাহ চাইলে আপনাকে আল্লাহ শিফা দান করবে, আল্লাহ চাইলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই রকম নেমক হারামের খপ্পরে পড়বেন না। আমাদের দেশের মায়েরা বেশিরভাগ এরকম খপ্পরে পড়ে আছে। আর আমাদের বাজার তো ওই কারণে চলছে। মায়েদিকে অনুরোধ করছি, নামাজি হও, মুসল্লি হও, দিনদার হও। শুনেলেন, 100টা মেয়ের মধ্যে 99 জন জাহান্নামে যাবে। মায়েরা ভালো করে শুনুন, এরপর মায়েদের লিগে খানিক বলে দিই। 100টা মেয়ের মধ্যে 99 জন জাহান্নামে যাবে। তার মধ্যে একটা কারণ সব থেকে বেশি, একটা কারণে বেশি, সেটা হচ্ছে গীবত। একে অপরের মধ্যে ঝগড়া লাগানো, এর কথা ওকে, ওর কথা ওকে, এটার কারণে গীবত আর চুগলির জন্য বেশি। দ্বিতীয় নম্বর বেশি জাহান্নামে যাবে, দ্বিতীয় নম্বরে সেই মেয়েরা যারা বেপর্দা ঘুরে বেড়ায়, মাথায় কাপড় দেয় না, শরীর ঢাকে না, বুক ঢাকে না, পিঠ ঢাকে না, পেট ঢাকে না, এই মেয়েরা বেশিরভাগ জাহান্নামের উত্তরাধিকারী হবে। তৃতীয় নম্বর, ওই মেয়েরা বেশি খাতারনাক জাহান্নামে পড়বে যারা নামাজও পড়ে, সিরিয়ালও দেখে, ফিল্মও দেখে। তাদের একটা ইবাদতও কবুল হবে না এবং এরা আল্লাহকে ধোঁকা দেওয়ার কারণে জাহান্নামে যাবে। যদি বলেন সিরিয়াল দেখলে কি ইবাদত নষ্ট হয়? অফকোর্স, ইয়েস, নষ্ট হবে। যদি বলেন প্রমাণ দেন, তার কারণ বলে দিই। যারা যুবক আছেন আর যুবতী আছেন তারা শুনেলেন, আমার বাবাজিরা যারা বাপ আছেন তাদেরকে বলছি, যাদের সন্তান আছে, যাদের সন্তান ছোট আছে, তাদেরকে অনুরোধ করে যাচ্ছি, শুনেন, খুব ভালো করে শুনবেন। খালি সুর দিয়ে বক্তব্য করলে হবে না, সমাজকে বুঝাতে হবে। আমি এখনই 1 ঘন্টা সুর দিয়ে খালি কোরআনের তফসির করতে পারি, কিন্তু এখন সব থেকে প্রয়োজন হচ্ছে সমাজকে গন্ডল থেকে, সমাজকে দলদল থেকে বাইরে বার করা, পুকুর থেকে বাইরে বার করা, যে পুকুরে ঢুকে গেছে। শুনেলেন, আমার কাছে একটা ফোন এসছে বাইরের রাজ্য থেকে, কিন্তু ছেলেটা আমাদের রাজ্যে কাজ করি, বিয়ে হয়নি। আমি বললাম আচ্ছা, বলে আমার একটা বোন আছে, বিয়ে দিতে হবে। আমি বললাম আল্লাহ তোমার জন্য সহজ করুক। ছেলেটা বলে আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, হুজুর আমার একটা রোগ হয়েছে। এই আমি তার রোগ দেখে বলে দিলাম তুমি কোন পাপটা করো, তার রোগটা দেখে বলে দিয়েছি। এটা যে কোনো মৌলবি বলে দিতে পারবে। যারা ইসলাম নিয়ে, যে মৌলবীরা আরবি কিতাব নিয়ে পড়াশোনা করেছে তারা বলে দিতে পারবে, এবং যারা ডাক্তারি লাইনে পড়েছে তারা বলে দিতে পারবে। সেই ছেলেটা বলছে আমি যখন গোসল করে বের হয়, তারপরে আমার কিছুটা বীর্য বেরিয়ে চলে আসে। আমি তাকে বললাম তুমি হস্তমুগ্ন করো। সে বলে হুজুর আপনি বুঝলেন কি করে? আমি তোমার রোগ প্রমাণ করাচ্ছে, আর তার জন্য দায়ী হচ্ছে তোমার মোবাইল। ছেলেটা ফোনে কেঁদে গেল, হুজুর আপনি একদম দামি কথা বলেছেন, আপনি ধরলেন কি করে? আমি বললাম সমাজের 100টা যুবকের মধ্যে 90টা যুবক যুবতী বিয়ের আগে তাদের যৌবনকে নষ্ট করে দিচ্ছে, তার কারণ হচ্ছে মোবাইল। আজকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হাতে আপনারা মোবাইল তুলে দিচ্ছেন। ওই মারা পাপী যারা নিজেদের কাজ করার জন্য ছেলে জ্বলাবে বলে তার হাতে মোবাইলটা তুলে দেয়। কখনো দিবেন না মোবাইল, ওপরে তুলে দেন। বাচ্চা জানো, বাচ্চা কাঁদবে, 2 চর মারুন। আমি বলছি ছেলেটা 1 দিন কাঁদবে, 2 দিন কাঁদবে মোবাইলের লেগে। যখন সে বুঝে নিবে বাচ্চা ছেলে, সে তোতা পাখির মতো, আমার মা বাবা আমাকে মোবাইল হাতে দিবে না, তখন আর সে জিদ করবে না। তাকে অন্য খেলনা দেন, খেলুক, সাইকেল কিনে দেন চালাক, বল কিনে দেন খেলুক, ফুটবল খেলুক, কিন্তু মোবাইল দিবেন না। এত ডেঞ্জার। আমরা বলিনি, মোবাইলের আর ফেসবুকের যারা আবিষ্কারক তারা লিখেছে যে এমন একটা যুগ আসতে চলেছে মানুষ জুবানে কথা বলবে না, বুবা হয়ে যাবে। বেশিরভাগ ছেলেদের ব্রেন হ্যাং হয়ে যাবে। আজকে দেখবেন অনেক ছেলে রাস্তায় বসে ফ্রি ফায়ার খেলে, খেলে না?
তাদেরকে আপনি কথা বলুন, এ তোর মা ডাকছে, কিন্তু কোনো সাড়াই দেয় না। তার মাইন্ডটা কিন্তু পুরো মোবাইলের মধ্যে ঢুকে যায়। আর এটা ঢুকে যাওয়ার কারণে তার ব্রেন কিন্তু ব্রেনের দোষ হতে পারে, তার নার্ভের দোষ হতে পারে। এই মোবাইল জানেন, আমাকে অনেকজন বলে হুজুর আপনাকে সবসময় মোবাইলে পাই না। আমি কত ফোন তুলবো বলুন, 200টা ফোন ঢুকে। আমি ওই জন্য সকালে ক্লাসে বসলে মাদ্রাসায় আমি ফোন সুইচ অফ করে দিই, নাহলে সাইলেন্ট করে দিই। আমি অত ফোন তুলতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। আমি বলি আসরের পরে ফোন করবেন, দেখবেন প্রায় ফোন আমার যে ম্যানেজার আছে, পি আছে, আজকে আসেনি। আমার গাড়িটা আমার আব্বাজি নিয়ে গেছে, অনেক দূরে আছে বলে আমি আব্বাজির গাড়ি নিয়ে এসেছি। ড্রাইভারও আমার আব্বার, আমার ড্রাইভারও আসেনি, আমার পিও আসেনি। তাকে দিই, তোমরা ফোনে কথা বলো। যদি কেউ কোনো মাসলা মাসাইল জিজ্ঞেস করে তখন আমি ফোনটা নিই, বাকি আমি আদার্স কথা আমি বলতে চাই না। ব্রেনের চাপ হয়, আমি বুঝতে পারি। জলসায় 2 ঘন্টা বক্তব্য দেওয়া, মাদ্রাসায় গিয়ে ক্লাস করা, মাদ্রাসার খোঁজ রাখা, সবকিছু ব্রেনের চাপ আসে, আমি বুঝতে পারি। বিশ্বাস করুন, নিজে রাতে ঘুম হয় না। যেদিনে অতিরিক্ত ফোন ঘেটে ফেলি, ফোন হয়ে যায়, রাতে আর ঘুম হয় না সারা রাত। কালকে 300টার মতো ফোন ঢুকেছে, লন্ডন থেকে, আমেরিকা থেকে, আপনার জর্ডান থেকে, কাতার থেকে, মুম্বাই থেকে। মুম্বাই থেকে রাত 12টায় জলসা শেষ করেছি, ফোন ঢুকেছে। একটা দরকার আছে, একটা মাসলা জিজ্ঞেস করব। আমি রাতের বেলা এসেছিলাম, আমার আর ঘুম হয়নি। আমি তাড়াতাড়ি উঠে ফজরের নামাজ পড়ে আবার ক্লাসে চলে গেলাম। ওই জন্য আমার শরীর একটু মাথাটা যন্ত্রণা করছিল, ঘুম হয়নি বলে। মোবাইল যত দূরে রাখবেন, আমি যুবক দিকে বলে যাচ্ছি, তোমার যদি মনে হয় মোবাইল আমার হাতে থাকার কারণে পাপ হয়ে যায়, আমি সেই ছেলেটাকে বললাম তুমি মোবাইল সুইচ অফ করে সাইডে করে দাও।